Hello students, welcome back to our channel Concept Chasers. আমি অনন্যা দিদি, আমি তোমাদের নিয়ে চলে এসেছি ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান, সেটারই লেকচার নাম্বার 4। আশা করি তোমরা এতক্ষণে আর বাকি যে 3টে লেকচার আছে ওই 3টে লেকচার দেখে নিয়েছো। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে পেশিকলা। পেশিকলা বা মাসল টিস্যু। পেশিকলা জিনিসটা কি না, পেশিকলাই অ্যাকচুয়ালি আমাদের হেল্প করে আমাদের শরীর মানে পুরোটা শরীরের স্ট্রাকচারকে গঠন করতে। অর্থাৎ কি না, আমাদের দেহের যে বিভিন্ন ধরনের গমন বা বিভিন্ন ধরনের অঙ্গের যে অঙ্গের আকার তার পরিবর্তন, সেসবের জন্য কে দায়ী? এই পেশিকলা। আর যে বিভিন্ন ধরনের যে কোষগুচ্ছ নিয়ে গঠিত হচ্ছে যে কলা, তাকেই আমরা কি বলছি? পেশিকলা। এই পেশিকলা আবার কি করছে? সংকোচন প্রসারণেও গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। তো এই হচ্ছে পেশিকলা। তোমরা নাম শুনেই বুঝতে পেরেছো কি রিলেটেড টার্ম এটা। তো এটাই হচ্ছে পেশিকলা। এরপর কি দেখবো আমরা না, পেশিকলা বা মায়োফিলামেন্ট হচ্ছে কি ধরনের? 2 ধরনের। কি? 1 নম্বর হচ্ছে পাতলা ফিলামেন্ট আর 1 নম্বর হচ্ছে পুরু ফিলামেন্ট। পাতলা ফিলামেন্ট বা থিন ফিলামেন্ট কিরকম? পাতলা ফিলামেন্ট না, এগুলো কি না 6 থেকে 9 ন্যানোমিটার ব্যাসযুক্ত হয় এই পাতলা ফিলামেন্টগুলো। আর কি হয়? প্রাথমিকভাবে এগুলো অ্যাক্টিন প্রোটিন দিয়ে গঠিত হয়। অ্যাক্টিন প্রোটিনের নাম শুনেছো সবাই। আর পুরু ফিলামেন্ট যেটা থিক ফিলামেন্ট, সেটা কি না, এগুলো প্রায় কত ন্যানোমিটারের হয়? এগুলো ম্যাক্সিমাম 15 ন্যানোমিটার করে ব্যাসযুক্ত হয় পুরু ফিলামেন্ট যেটা। আর তাহলে কি হলো, পাতলা ফিলামেন্ট যেটা সেটা হচ্ছে 6 to 9 ন্যানোমিটার, আর পুরু ফিলামেন্ট যেটা সেটা 15 ন্যানোমিটার ব্যাসযুক্ত। আর এটা কি প্রোটিন দিয়ে তৈরি? এটা হচ্ছে মায়োসিন প্রোটিন দিয়ে তৈরি। পাতলা ফিলামেন্ট অ্যাক্টিন প্রোটিন আর পুরু ফিলামেন্ট মায়োসিন প্রোটিন। বুঝতে পেরেছো? তো এরপর আমাদের জানতে হবে এই যে পেশিকলা বা মাসল টিস্যু, এটার সোর্স কোথায়, মানে এটার উৎস কোথা থেকে। তো এই পেশিকলার উৎস হচ্ছে মেসোডার্ম অংশ থেকে। তোমরা ম্যাক্সিমাম জিনিসেরই উৎস কোথা থেকে হয়? মেসোডার্ম অংশ থেকে। তো সেরকমই সিমিলারলি পেশিকলার উৎস হচ্ছে মেসোডার্ম অংশ থেকে। আর এর ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা দেখা যায়, এক্টোডার্ম যে অংশ রয়েছে, সেই এক্টোডার্ম থেকে কিছু কিছু অংশ গঠিত হয় ভ্রূণের। যেমন ভ্রূণস্তর থেকে যেগুলো হচ্ছে স্ফিংটার বা ডায়ালেটর, পিউপিলি, আইরিস, ঘর্মগ্রন্থি, এই সব জিনিসগুলো কোথা থেকে উৎপন্ন হয়? এক্টোডার্ম অংশ থেকে। তো এটাই হচ্ছে পেশিকলার উৎস। এরপর এর সংজ্ঞা একটা জেনে নিব। এর সংজ্ঞাটা কিরকম না, মায়োফাইব্রিল যুক্ত পেশিকলা দ্বারা গঠিত সংকোচনশীল কলাকে বলে পেশিকলা। মায়োফাইব্রিল যুক্ত পেশিকোষ দ্বারা গঠিত সংকোচনশীল কলাকেই আমরা কি বলছি? পেশিকলা। পেশিকলার বৈশিষ্ট্য কি? কিছু কিছু বৈশিষ্ট্য। পেশিকলার অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে যেরকম ইম্পর্ট্যান্ট কিছু বৈশিষ্ট্য হচ্ছে তার সংকোচন ক্ষমতা। যেরকম কি না, স্নায়বিক উদ্দীপনায় পেশিকোষ ছোট হয়ে সংকুচিত হতে পারে, যা শক্তি ও গতি তৈরি করে। মানে অর্থাৎ কি, মানে আমাদের কোনো কোনো সময় কি হয় যে আমাদের এই সময় এই জিনিসটার সংকোচন প্রসারণ প্রয়োজন, সেটা কার সাহায্যে সেটা হয়? সেটা হয় পেশিকলার সাহায্যেই। পেশিকলার সাহায্যে কি হয়, যখন স্নায়বিক উদ্দীপনা পেশিকোষে পৌঁছায় তখন সেটা কি সংকুচিত হতে চায়, আর সেই সংকুচিত হতে চায় এবং সেটা পারেও সংকুচিত হতে। সেই জন্য কি হয় যে শক্তি ও গতি তৈরি করে। এটাই হচ্ছে সংকোচনের ক্ষমতা। আর কি না, পেশিকোষে একাধিক পরিমাণের নিউক্লিয়াস থাকে। আর স্থিতিস্থাপকতা, সংবহনশীলতা পেশিকলার ধর্ম। আর একটা কি যেটা না, পেশিকোষে সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম এবং কোষাবৃত পর্দা বলে। কোষাবৃত পর্দাকে কি বলে? সার্কোলেমা। আর সার্কোমিয়ার কি না, সার্কোমিয়ার হলো পেশিকোষের সংকোচনশীল এক ধরনের একক।
তো এগুলি হচ্ছে মেন তার বৈশিষ্ট্য, পেশিকলার বৈশিষ্ট্য। আর একটা তো জানো, এই যে পেশিকলাটা হচ্ছে তোমার পেশি কোষ যোগ কলা স্নায়ু ইত্যাদি দ্বারা গঠিত হচ্ছে। ব্যাস এরকমই। আর একটা পেশিকলা কি করে, যেটা এই ফার্স্ট পয়েন্টের মাধ্যমেই বুঝতে পারলে নাকি, পেশিকলা কি করে রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। এটা একটা ভালো পয়েন্ট, রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। তো এগুলোই হচ্ছে পেশিকলার বৈশিষ্ট্য। এরপর আমরা কি দেখব, পেশিকলার উপাদান। পেশিকলা কি কি কম্পোনেন্টস নিয়ে গঠিত। কি কি, পেশিকলার মধ্যে জল থাকে, কত পার্সেন্ট জল থাকে, 75%। এছাড়াও বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। কি কি প্রোটিন, অ্যাক্টিন প্রোটিন, তোমরা তো প্রথমেই শুনলে যে পুরুতে থাকে কি মায়োসিন, পাতলাতে থাকে, পাতলা ফিলামেন্টে থাকে অ্যাক্টিন। সেরকমই অ্যাক্টিন প্রোটিন, মায়োসিন প্রোটিন, তারপরে কমপ্লেক্স বিভিন্ন ধরনের, তারপরে রয়েছে ট্রোপোমায়োসিন এ, ট্রোপোমায়োসিন বি ইত্যাদি, এই ধরনের বিভিন্ন প্রোটিন রয়েছে। এই প্রোটিন কত পরিমাণে থাকে, 20% রয়েছে প্রোটিন। আমাদের গোটা শরীরে লিখে দিই, 20%, পেশিকলার মধ্যে 20% কি রয়েছে, শুধু প্রোটিন। এরপরে স্নেহ পদার্থ। স্নেহ পদার্থের মধ্যে কি কি পড়ে, বিভিন্ন লিপিড জাতীয় জিনিস, যেমন ফসফোলিপিড, বা বিভিন্ন ধরনের আরো যে লিপিড, এছাড়াও কোলেস্টেরল, এগুলো কার মধ্যে পড়ছে, ফসফোলিপিড, কোলেস্টেরল, এগুলো কার মধ্যে, স্নেহ পদার্থ বা লিপিড পোর্শন এটাকে বলে। এগুলো কত পার্সেন্ট থাকে না, এগুলো থাকে প্রায় 0.2%, খুব অল্প পরিমাণেই থাকে। এরপর কি রয়েছে, শর্করা। শর্করা কি, শর্করা বলতেই একটাই, গ্লাইকোজেন। এছাড়াও অনেক ধরনেরই শর্করা পাওয়া যায়, সেটা কত পার্সেন্ট থাকে, 10%। আর কি, অজৈব লবণ। অজৈব লবণ মানে কি, ফসফেট, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর আর কি রয়েছে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আর লিখলাম না। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অজৈব লবণ। এই অজৈব লবণ কত পার্সেন্ট থাকে, অজৈব লবণ থাকে 1.5%। বুঝতে পারলে, এই টোটালটা পেশিকলার উপাদান, অর্থাৎ কি এইসব জিনিসগুলো নিয়ে পেশিকলা গঠিত। এরপরে চলো যাওয়া যাক, এরপরে কি দেখবো, পেশিকলার কাজ। পেশিকলার কাজ কি না, পেশিকলার প্রধান কাজ কি, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটানো আর জীবের গমনে সাহায্য করে। এই যে সঞ্চালন ঘটানো বা জীবের গমনে সাহায্য করে, কখন সাহায্য করতে পারে, এই তার সংকোচনশীলতা ধর্মটা রয়েছে বলেই সে সংকোচন করতে পারে। আর এই সংকোচন করার ফলেই জীবের গমন হয়, যে তার গতি সৃষ্টি হয়, তার শক্তি পায়, কিসের জন্য, মেনলি এই সংকোচনশীলতার জন্যই। তাহলে অর্থাৎ পেশিকলার মেন যেটা ভূমিকা, সেটা হচ্ছে সংকোচনশীলতা ক্ষমতা। সংকোচনশীল ক্ষমতা থাকে বলেই পেশিকলার এই ধরনের কাজগুলো পেশিকলা করতে পারে। এরপর কি দেখবো, দেহের কঙ্কালতন্ত্রকে অবলম্বন দেওয়া ও বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গকে সুরক্ষা প্রদান করা। অর্থাৎ কি, আমাদের দেহের পুরোটা দেহ আমাদের কি, আমাদের যে দেহ, পুরোটা শরীরের যে স্ট্রাকচার কিসের জন্য গঠিত হয়, হাড়ের জন্য। হাড় বোনস রয়েছে বলেই, কঙ্কালতন্ত্র রয়েছে বলেই গঠিত হয়। এবার সেই কঙ্কালতন্ত্রটাকে তো কিছু একটা দিয়ে স্টেবিলিটি প্রদান করতে হবে, সেটার কাজই হচ্ছে পেশিকলার কাজ। পেশিকলা তাহলে কি করে, ওই যে কঙ্কালতন্ত্রটা রয়েছে সেটার পেশি যোগান দেয়। এই যে আমাদের মাসেল, পুরোটা শরীর আমাদের কি, আমরা কি হাড় কি দেখতে পাই, বা আমরা হাড়কে কি অনুভব অবশ্যই করতে পারি, কিন্তু আমাদের শরীরের ম্যাক্সিমাম অংশটাই আমরা কি বুঝতে পারি, পেশি দিয়ে গঠিত। এই প্রত্যেকটা পেশি এক একটা বোনসকে ঘিরে রয়েছে।
সেই জন্যই কি বলা হয়েছে, কঙ্কালতন্ত্রকে অবলম্বন দেয় পেশি। আর কি করে, অভ্যন্তরীণ অঙ্গকে সুরক্ষা প্রদান করে। এটা খুব স্বাভাবিক, যেহেতু কঙ্কালতন্ত্রকে অবলম্বন দিচ্ছে, সেইভাবেই তাদের যে প্রোটেকশনের ব্যাপারটা, ওই প্রোটেকশনটা করছে কে না পেশি। পেশিরই কাজ এটা, বুঝতে পেরেছ? এরপর কি রয়েছে, মুখের অভিব্যক্তি ঘটাতে এবং দৈহিক অবস্থানের পরিবর্তন ঘটাতে সাহায্য করে। মুখের বিভিন্ন অভিব্যক্তি মানে আমাদের এই কথা বলা বলো বা বিভিন্ন আমাদের যে অঙ্গভঙ্গি যে করি, সেই ধরনেরই জিনিসগুলো কার সাহায্যেই হয়, পেশির সাহায্যে। সেইতে করতে কে সাহায্য করে, পেশি। তো এগুলোই হচ্ছে পেশির মেন ফাংশন। এছাড়াও রয়েছে অনেক কিছু, তো এগুলোই হচ্ছে মেন। তো দেখতে পেলাম। এরপর কি দেখবো, পেশির প্রকারভেদ। 3 ধরনের পেশি আমরা দেখতে পাই। কি কি পেশি? অনৈচ্ছিক পেশি বা অরেখ পেশি বা মসৃণ পেশি, যেটা কি না যেগুলো কোনো অনুপস্থ রেখা প্রদর্শন করে না, যে পেশিগুলো, তাদেরকেই আমরা কি বলছি, অরেখ পেশি বা অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি। আর একটা কি রয়েছে, ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি বা স্বরেখ পেশি, এটা কি না যেগুলো যেসব পেশি বা যেসব কি করে না লাইট মাইক্রোস্কোপের নিচে কোষগুলোকে কি করে, অনুপস্থ রেখা প্রদর্শন করে, তাদেরকেই বলা হচ্ছে স্বরেখ পেশি। আর একটা কি, হৃৎপেশি বা কার্ডিয়াক মাসল। হৃৎপেশি কি না যেসব পেশিগুলো পেশিতন্তু দীর্ঘ এবং শাখান্বিত হয় আর অনুপ্রস্থ রেখা প্রদর্শন করে এবং নিউক্লিয়াস কেন্দ্রস্থলে থাকে, তাদেরকেই বলা হচ্ছে কার্ডিয়াক মাসল বা হৃৎপেশি। তো এরপর আমরা কি দেখব, আমরা এরপর যে 3টে পেশি সম্পর্কে জানলাম, 3টে পেশির নাম যে জানলাম, কি কি না অনৈচ্ছিক পেশি বা অরেখ পেশি, ঐচ্ছিক পেশি বা স্বরেখ পেশি, আর একটা হচ্ছে হৃৎপেশি। এবার কি করব, এই 3টে পেশির সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। প্রথমে কি রয়েছে, প্রথমে আমরা পড়ব অরেখ পেশি বা অনৈচ্ছিক পেশি। অরেখ পেশির ডেফিনেশন কি না অনুপস্থ রেখাবিহীন, স্বেচ্ছায় সংকোচনশীল নয় এমন পেশিকেই বলা হচ্ছে কি অরেখ পেশি বা অনৈচ্ছিক পেশি। অর্থাৎ কি মানে যে পেশিগুলো আমাদের গতিশীলতায় বা অন্য কোনো কাজের সংকোচন প্রসারণ ক্ষমতাটা তাদের মধ্যে আসে না, মানে সেই পেশিগুলোর মধ্যে অ্যাক্টিভেট নেই, তাদেরকেই আমরা কি বলছি, অনৈচ্ছিক পেশি বা অরেখ পেশি। বুঝতে পেরেছ? এই পেশিকে কোথায় কোথায় দেখতে পাওয়া যায় না, এই পেশি সাধারণত দেহের বিভিন্ন অভ্যন্তরের অঙ্গগুলোতে থাকে, যেমন কি গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, জরায়ু, মূত্রনালী, শ্বাসনালী, পিত্তথলি ইত্যাদি নানান জায়গায় আমরা এই অরেখ পেশিকে দেখতে পাই। ঠিক আছে, এবার আমরা দেখব অরেখ পেশির কিছু বৈশিষ্ট্য। অরেখ পেশির কিছু বৈশিষ্ট্য কি কি না, অরেখ পেশি এই পেশি তন্তুগুলো কি হয় না অপেক্ষাকৃত ছোট হয়, ক্ষুদ্র হয়। আর কি পেশির উভয় প্রান্ত সূচালো হয়, পেশির উভয় দিকটা কিরকম হয়, সূচালো। আর পেশিগুলো কি হয়, সার্কোলেমা যুক্ত। পেশিগুলো সার্কোলেমা যুক্ত হয় কিন্তু অস্পষ্ট ধরনের হয়। ঠিক আছে, আর কি কোষের নিউক্লিয়াস সংখ্যা 1 বা 2 থাকে, আর পেশির মধ্যবর্তী অংশটা স্ফীত হয়। আর কি নিউক্লিয়াস কিরকম ধরনের হয়, নিউক্লিয়াস হতে পারে সাধারণত দণ্ডাকার বা উপবৃত্তাকার টাইপের। তো এগুলোই হচ্ছে মেন পেশি, অরেখ পেশির বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপর আমরা দেখবো, আমরা আর একটা নোট জেনে নিব, এই অরেখ পেশি 2 ধরনের হয়। কি কি, একটা হচ্ছে একক মসৃণ পেশি, সিঙ্গেল ইউনিট স্মুথ মাসল বা ইউনিটারি মাসল, আর একটা হচ্ছে কি বহু একক মসৃণ পেশি বা মাল্টি ইউনিট স্মুথ মাসল। এই দুটো হচ্ছে অরেখ পেশির 2টো ভাগ। ঠিক আছে, এরপর আমরা অরেখ পেশির কিছু কাজ দেখে নেব, তার কাজের ধর্মাবলী দেখে নেব। কি কি না, এই অনৈচ্ছিক পেশি বা অরেখ পেশি দীর্ঘ সময় ধরে সংকুচিত হতে থাকে এবং কোনো শক্তি ছাড়াই দীর্ঘ সময় ধরে সংকুচিত অবস্থায় থাকতেও পারে।
এটা হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল কাজ। আর কি না, অনৈচ্ছিক পেশি তরঙ্গের মতো সংকুচিত হতে পারে, যা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল নালীতে এবং পুংজনন নালীতে তা কি হয় প্রদর্শন করে। আর স্নায়ু উদ্দীপনা মসৃণ পেশিকে নিরবিচ্ছিন্ন সংকোচন ক্রিয়ায় সাহায্য করে। আর কি হয় না, বেশিরভাগ ক্ষেত্রে মসৃণ পেশি কোষে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুর সরবরাহ প্রদান করে। আর মসৃণ পেশি সংকোচন হরমোন দ্বারা উদ্দীপিত হতে পারে, যেমন পিটুইটারি হরমোন, পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিনের হরমোন ইত্যাদি, এইসব জিনিসগুলো ঘটে থাকে। তো এইগুলা কি, এইগুলা মেন কয়েকটা অনৈচ্ছিক পেশির কাজ। এরপর আমরা কি দেখব, স্বরেখ পেশি বা ঐচ্ছিক পেশি। স্বরেখ পেশি বা ঐচ্ছিক পেশির ডেফিনেশন কি না, অনুপস্থ ব্যান্ডযুক্ত অস্থির সঙ্গে সংলগ্ন এবং স্বেচ্ছায় সংকুচিত হতে পারে এমন পেশিকে বলা হয় স্বরেখ পেশি বা ঐচ্ছিক পেশি। অর্থাৎ কি, যে পেশিগুলোর সংকোচনশীলতা খুব সাধারণ, মানে তারা নিজের ইচ্ছাতেই সংকোচন প্রসারণ হতে পারে, তাদেরকেই আমরা কি বলছি, ঐচ্ছিক পেশি বা স্বরেখ পেশি। এরপর আমরা দেখব স্বরেখ পেশির কিছু কার্যাবলী। স্বরেখ পেশির কাজের মধ্যে পড়ে যেগুলো মেন টপিক, সেটা কি না, পেশি ও অস্থি কন্ডারার দ্বারা যুক্ত থাকে, এটা তো জানো। আর কি না, দেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালন পেশির সংকোচন ও প্রসারণের ফলেই ঘটে। এবার মেন যেটা, পেশির সঞ্চালনের উপর নির্ভর করে পেশিকে যে ভাগগুলো করা হয়েছে সেগুলি আমরা দেখে নেব। প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে ফ্লেক্সর। এটা কি করে না, এটা একটি অংশ অপর অংশের ওপর ভাঁজ করতে পারে, যেমন কি যে পা বা উরুর ওপরের অংশ। আর তারপরে কি এক্সটেনসর। এক্সটেনসর কি, দেহাংশ প্রসারিত করতে সক্ষম। আর অ্যাডাক্টর। অ্যাডাক্টর কি, দেহের একাংশে দেহের মধ্যাংশে সঞ্চালন করে। অ্যাবডাক্টর, দেহের মধ্যাংশ থেকে দূরে সঞ্চালন ঘটায়। প্রোনেটর, দেহাংশকে ঘোরাতে সক্ষম, যেমন কি যে হাতের তালুর নিচের দিকের অংশটা এগানো বা পেছানো এরকম ঘোরাতে। তারপরে সুপিনেটর, যেটা অগ্রবাহুকে ঘোরাতে সাহায্য করে। এগুলো সবগুলোই তোমরা জানো, আরেকবার বলে দিলাম, ঠিক আছে। আমি আরেকটা জিনিস এখানে ছেড়ে গেছি, যেটা হচ্ছে বৈশিষ্ট্য। স্বরেখ পেশির কিছু বৈশিষ্ট্যগুলো বলে দিই, এমনি মুখে বলে দিচ্ছি, তোমরা নোট করে নেবে। স্বরেখ পেশি কিরকম হয় না, পেশি তন্তু বেলানাকার, নিরেট, সূক্ষ্ম, দীর্ঘ, শাখা প্রশাখা বিহীন। দেহের ওজনের প্রায় 40% হয় ঐচ্ছিক পেশি। পেশিতন্তুর দৈর্ঘ্য কত হয়, 1 to 14 mm। আর পেশি অস্থির সঙ্গে সংলগ্ন থাকে। আর কি করে না, কোষে নিউক্লিয়াসের সংখ্যা একাধিক হতে পারে। সার্কোলেমা স্পষ্ট এবং সম্পূর্ণ হয়, এটি একটি সূক্ষ্ম তন্তুময় ঝিল্লি বিশেষ অংশ। আর অনুপস্থ রেখা স্পষ্ট কিন্তু অনুদৈর্ঘ্য রেখা থাকে। আর এগুলোই রয়েছে মেন। আর একটা তোমাদের যেটা মেন, সেটা হচ্ছে কি, পেশি তন্তুর সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলে, যেটা আগে বলেছি। আর সার্কোমিয়ার স্বরেখ পেশির একক। আর জেড ব্যান্ড একটা বলে দিই, যেটা হচ্ছে কি না, প্রতিটি তন্তুর উচ্চ প্রতিসারাঙ্ক বিশিষ্ট গাঢ় অঞ্চলকে বলা হয় এ ব্যান্ড, এবং কম প্রতিসারাঙ্ক অঞ্চল বা হালকা অঞ্চলকে বলা হয় আই ব্যান্ড। এবং এইচ অঞ্চল বা হিন্স লাইন একটি কম প্রতিসারাঙ্ক বিশিষ্ট অঞ্চল, যা এ ব্যান্ডের মাঝে অবস্থান করে। একইভাবে এই আই ব্যান্ডের একটি প্রতিসারাঙ্ক বিশিষ্ট একটি যে ক্ষুদ্রতম অঞ্চল, তাকে কি বলে, জেড ব্যান্ড বা জেড ডিস্ক। তো বুঝতে পেরেছো জেড ব্যান্ড কি। তো এই সার্কোমিয়ার স্বরেখ পেশির একক, এই দুটি কি করে, জেড ব্যান্ডের মধ্যবর্তী অংশে বসবাস করে, এটাই বোঝাতে চেয়েছে। আর কি, মাইক্রোফাইব্রিলে মায়োসিন ফিলামেন্ট এবং অ্যাক্টিন ফিলামেন্ট দু ধরনের
মায়োফিলামেন্ট থাকে, যেটা তোমাদেরকে আগে বলেছি। অ্যাক্টিন ফিলামেন্ট যেটা, সেটা কি করে প্রান্তীয় অঞ্চলে এই চঞ্চের প্রান্ত ভাগে থাকে। আর জেড ব্যান্ডের সাথে দৃঢ়ভাবে আটকে থাকে কে? অ্যাক্টিন ফিলামেন্ট। আই ব্যান্ডের থাকে শুধু অ্যাক্টিন ফিলামেন্ট এবং এইচ অঞ্চলে থাকে মায়োসিন ফিলামেন্ট। আই এ ব্যান্ড উভয় ফিলামেন্টে আড়াআড়ি ভাবে থাকার জন্য ক্রস ব্রিজ দ্বারা যুক্ত থাকে। কে ব্যান্ড? এ ব্যান্ড। আর টি নালিকা সার্কোলেমা থেকে বের হলে এ ও আই ব্যান্ডের সংযোগস্থল পর্যন্ত আড়াআড়ি থাকে। টি নালিকার অন্তর্বর্তী অঞ্চলে সার্কোপ্লাজমীয় জালিকা থাকে। তো এটাই হচ্ছে সরেখোপেশির বৈশিষ্ট্য। আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, যেটা কি না দ্রুত এবং মন্থর পেশি, ফাস্ট অ্যান্ড স্লো মাসল। কি কি যেগুলো এখানে নোট নেই, তবু আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। মন্থর পেশি বা স্লো মাসল কি না, এই পেশির সংকোচনের হার লোহিত পেশি তন্তুর ক্ষেত্রে মন্থর হয়, আর ল্যাকটিক অ্যাসিড না জমায় সহজে অসাড় হয় না। এর বৈশিষ্ট্য কি? যেমন কম সংখ্যক স্নায়ুতন্তুর সঙ্গে যুক্ত থাকে, অধিক রক্তবাহ বা জালক বর্তমান থাকে, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি থাকে, প্রচুর পরিমাণে কি হয় না মায়োগ্লোবিন এবং কি সাইটোক্রোম থাকে, তারপরে প্রধানত ক্রেবস চক্রের মাধ্যমে শক্তি উৎপন্ন করে, আর রক্ত শর্করা ও মুক্ত স্নেহ অম্ল শ্বসন বস্তু রূপে ব্যবহৃত হয়। মায়োসিন এটিপিএইচ উৎসেচকের ক্রিয়া কম করে, আর পেশি গ্লাইকোজেন কম ব্যবহৃত হয়। এইগুলোই হচ্ছে মন্থর পেশির বৈশিষ্ট্য। এরপর কি দেখবো? দ্রুত পেশি। দ্রুত পেশি বা ফাস্ট মাসল কি? এই পেশির সংকোচনের হার দ্রুত এবং অসাড়ও হয় দ্রুত। অবাধ শোষণে দ্রুত ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার জন্য এই পেশির হার এত দ্রুত হয়। তো এই হচ্ছে দ্রুত পেশি। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে আমরা দেখতে পাই এদের সংকোচন শক্তি অনেক বেশি, আর শর্করা ভঙ্গন উৎসেচক পেশিতে থাকায় গ্লাইকোলাইসিস পদ্ধতিতে শক্তি উৎপন্ন হতে পারে। এই সমস্ত পেশি রক্তে কোষে কি করে? রক্ত সরবরাহ কম করে। মায়োগ্লোবিন সাধারণত থাকে না বললেই চলে, আর অল্প সংখ্যক কি থাকে না? মাইটোকন্ড্রিয়া। আর দ্রুত সংকুচিত হয় এবং সংকোচন স্বল্পস্থায়ী হয়। আর মায়োসিন এটিপিএইচ উৎসেচকের ক্রিয়া বেশি করে। সেখানে যেরকম মন্থরে যেমন কি করছিল, মায়োসিন এটিপিএইচ উৎসেচক ক্রিয়া কম করছিল, এখানে বেশি করে। আর রক্তচালক তুলনামূলকভাবে কম। তো এগুলোই হচ্ছে দ্রুত পেশির বা ফাস্ট মাসলের কাজ বা বৈশিষ্ট্য, যাই বলতে পারো, বৈশিষ্ট্যই বলা যায়। তো আজকে আমরা সরেখোপেশি অরেখোপেশি পুরোটা জানলাম। এর নেক্সট দিন যেটা আছে হৃদপেশি, যেটা হৃদপেশি একটু বড় আছে, আর একটু ডিটেলসে পড়তে হবে হৃদপেশিটা। তো নেক্সট ডেটে আমরা হৃদপেশিটা পুরোটা করব, আর তারপর তোমাদের এই বিষয়ের একটা মক টেস্ট নেব। আর অলরেডি তোমাদের একটা মক টেস্ট ক্লাস 11-এর একটা মক টেস্ট সম্ভবত নেওয়ার চেষ্টা করছি, যেটা কমপ্লিট হয়ে গেছে অ্যানিমাল কিংডমের উপর। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যেতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা ঝটপট জয়েন করে নাও। সেখানে আমাদের সমস্ত ডিটেলস পাবে মক টেস্টের। সম্পূর্ণ ফ্রিতে আমরা মক টেস্টের ব্যবস্থা করি, এবং খুব উন্নত মানের মক টেস্ট মানে কোশ্চেন সেখানে সাপ্লাই করা হয়। তো তোমরা ঝটপট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আর তোমাদের ক্লাস 12-এর যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বলি, তাদের জন্য অলরেডি একটা মক টেস্ট আমি কোশ্চেন রেডি করে নিয়েছি। তাদের জন্য যে কমপ্লিট করেছিলাম ওই হিউম্যান রিপ্রোডাকশন, ওটার উপর একটা মক টেস্ট যাবে। আজকের ক্লাসটা আমার অনেকদিন পরেই তোমরা হয়তো দেখছো। কিছুদিন আমি একটু গ্যাপ নিয়েছিলাম, প্রায় 12-13 দিন তো হবেই। তো আজকের ক্লাসটা একটু ছোটই হলো আশা করছি। ঠিক আছে, অসুবিধার কিছু নেই। নেক্সট ক্লাসটাও একটু হয়তো ছোটই হবে, যেহেতু হৃদপেশিটাই শুধু রয়েছে। হৃদপেশিটা কমপ্লিট করে নিলে এই পুরো চ্যাপ্টারটা আমাদের কভার হয়ে যাবে। আর আমি বুঝতে পারি যে এই চ্যাপ্টারটার প্রতি এতটাও কারো পড়তে ভাল লাগে না, কিন্তু এই ভালো না লাগলেও এই চ্যাপ্টারগুলো আমাদেরকে কভার করে রাখতে হবে। আর এরপর আই থিঙ্ক তোমাদের সিলেবাসে শুধু ফ্রকটা আছে,
তো আমরা সেটাই করব। ককরোচটা আই থিঙ্ক নেই এবছর দিয়েছে, যেটা নিউ সিলেবাস যেটা। তো এই এটা কমপ্লিট হয়ে গেলে, হৃদপেশিটা কমপ্লিট হয়ে গেলে সরাসরি ওটাতে চলে যাবো। দেখি যদি নেক্সট ক্লাসে সেরকম মনে হয় তাহলে নেক্সট ক্লাসেই আমরা স্টার্ট করে দেবো। তারপরে না হয় শুধু নেক্সট ক্লাসে হৃদপেশিটাকেই কভার করব। তো ঠিক আছে, বুঝতে পারলে আজকের ক্লাসটা বাস এতটুকুই। আশা করি যতটুকু ক্লাসটা করিয়েছি তোমাদের ভালো লেগেছে বা তোমরা বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আবার। আর এই ক্লাসটাকে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বা ক্লাসটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে ক্লাসটিকে অবশ্যই লাইক এবং কমেন্টে জানিয়ে যেও কেমন লেগেছে। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা ঝটপট জয়েন করে নিতে পারো। আর চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। অলরেডি তোমরা দেখতে পেয়েছো আমরা আমাদের একটা ছোট্ট মাইলস্টোন ক্রস করে এসেছি। আমাদের রিসেন্ট 500 সাবস্ক্রাইবার আমরা অ্যাচিভ করেছি। তো তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এভাবেই আমাদের পাশে থাকতে হবে, আর আমরা সম্পূর্ণটাকে দিয়ে করে আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করব সব সময়। তো হ্যাঁ, আজকের ক্লাসটা বাস এতটুকুই। কেমন লাগলো তোমাদের জানিও, আর ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। স্টে ব্লেসড।